র্যাবে কর্মরত ২ সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তি মিশনের আগ মুহূর্তে প্রত্যাহার। আমরা 1972 সালে নো ট্রানজিট দিয়েছিলাম, তখন আওয়ামী লীগের সরকার ছিল। 2010 সালে আমরা সড়ক দিয়েছিলাম, তখন আওয়ামী লীগের সরকার। 2018 সালে আমরা চট্টগ্রাম এবং মোংলা পোর্ট ব্যবহার করার অনুমতি দিয়েছি। 2024 নির্বাচনের পরপরই আমরা ভারতকে রেল ট্রানজিট দিচ্ছি। এবং মজার বিষয়টা কি দেখেন, প্রতিবারই কিন্তু ঠিক নির্বাচনের পরপর। খেলাটা একটু মজার না? ক্ষমতাসীনদের প্রায় সবাই দুর্নীতির সাথে জড়িত, তাদের হাতে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তীব্র আন্দোলনের মাধ্যমে পরিস্থিতি বদলাতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের র্যাব বাহিনী অনেক আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা আছে। তার সাথে সাথে আবার আলোচনায় উঠে এসেছে তাদের নাকি শান্তিরক্ষা মিশনে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে 2 জন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে। তো আরও নাকি যে পুরো র্যাবের উপর নাকি আসতে পারে এরকমটা গুঞ্জন শোনা যায়, যে বিষয়ে ভিডিও থাকছে। তার সাথে সাথে রুমিন ফারহানা বেশ কয়েকটা তথ্য দিয়েছে, চাঞ্চল্যকর তথ্য। চলুন আমরা একটু দেখে আসি। দুর্নীতি নিয়ে সাম্প্রতিক ডামাডোল নিয়ে কথা বলতে গিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলতে একটু দেরি হয়ে গেল। সিদ্ধান্ত নিয়েছিলাম, বাট ওগুলো অ্যাড্রেস করতে করতে একটু দেরি হলো। বিষয়টা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি। হেডলাইন বাংলা আউটলুক নামে একটা নতুন পোর্টাল, এটার কথা আমি আগেও বলেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সব নিউজ আমাদের সামনে এনে তারা হাজির করেন। মুক্তাদির রশিদ এই রিপোর্টটা করেছেন। র্যাবে কর্মরত 2 সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তি মিশনের আগ মুহূর্তে প্রত্যাহার। মানে এটা পরে আবার কেউ মনে করবো না যে বাংলাদেশকে জাতিসংঘ শান্তিরক্ষী থেকে বাতিল করে দিচ্ছে। মানে আমাদের তো এক ধরনের ওভার স্পেকুলেশনের টেন্ডেন্সি আছে, সেটা না, কিন্তু এটারও খুব গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে বলে আমি মনে করি, এবং এটা সরকারের জন্য এক ধরনের ঝুঁকি বা বিপদও তৈরি করতে যাচ্ছে। নিউজটা কিছু অংশ একটু পড়ি। এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবে কাজ করছেন বা করেছেন এমন অন্তত 2 জন সেনা কর্মকর্তার নামে সম্প্রতি জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে যাবার ঠিক আগ মুহূর্তে তালিকা থেকে বাদ পড়েছে। বুঝতে পারছি এখানে কতগুলো সূত্র তাদেরকে জানিয়েছে। দায়িত্বশীল সূত্রগুলো জানায়, ওই সেনা কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানোর জন্য নিজ নিজ ইউনিট থেকে প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে মিশনে না পাঠিয়ে তাদেরকে আবার নিজ নিজ ইউনিটেই ফেরত পাঠানো হয়েছে। তাদের একজন হলেন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল। তিনি র্যাব 7 অধিনায়ক এবং র্যাবের গোয়েন্দা প্রধান হিসাবে কাজ করেছেন। 45 লং কোর্সের কর্মকর্তা মশিউর রহমান সেনাবাহিনীতে ফেরত গেছেন বেশ কিছুদিন আগে। সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন তিনি। অন্যজন হলেন র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম। তিনি মশিউর রহমানের এই কোর্সমেট 46 বিএমএ লং কোর্সে কমিশন পান। মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হয়েছিল, তিনি কোনো কথা বলেননি। তবে মাহবুব আলম, যিনি 2 জনের একজন, তিনি বাংলা আউটলুকের সাথে কথা বলেছেন। তিনি বলছেন এটা রুটিন একটা প্রসেস, এটা সিনিয়রদের ডিসিশন। আইএসপিআরের সাথে যোগাযোগ করার কথা ছিল, সেই যোগাযোগ করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলছেন তাদের 2 জনকে মিশনে অংশগ্রহণের জন্য ক্লোজ করা হয়েছে, তবে কি কারণে তাদের আবার নিজ ইউনিটে ফেরত পাঠানো হয়েছে তা তিনি বিস্তারিত জানেন না, ইত্যাদি ইত্যাদি। আমরা এটা পড়ার সাথে সাথেই যারা একটু খোঁজ খবর রাখি তাদের মাথায় নিশ্চয়ই ক্লিয়ারলি একটা তথ্য মাথায় চেপে গেছে। সেটা হলো যে ডয়চে ভেলে একটা ডকুমেন্টারি করেছিল বাংলাদেশের এবং সাথে শ্রীলঙ্কার সেনাবাহিনীকে নিয়ে। তারা জাতিসংঘে শান্তিরক্ষীতে কাজ করছে, ওইটা নিয়ে ডিটেইলড ভিডিও করেছিলাম। হেডলাইনটা ছিল এরকম, 25 মে 2024। এটা আবার প্রতিবাদ করেছিল, এটা হয়েছিল 21 মে প্রচারিত হয়েছিল, 25 মে আবার আইএসপিআর এটাকে প্রতিবাদ করেছে। ডকুমেন্টারিটার নাম ছিল টর্চারার্স ডিপ্লয়েড অ্যাজ ইউএন পিসকিপার্স। এটার প্রতিবাদ করা হয়েছিল। এমনকি এই প্রতিবাদের মধ্যে শুধু তারাও না, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এটা নিয়ে তীব্র প্রতিবাদ করা হয়েছে। তার মানে এখানে মূল কথাটা হচ্ছে ডিনাউন্স করা হয়েছিল। তার মানে তারা যা দেখাচ্ছে এটা মিথ্যা, ফালতু, এটা একেবারে গুরুত্ব দেওয়ার কিছু নাই। আমি জনাব হাসান মাহমুদ কি বলেছিলেন সেই জায়গাটা একটু পড়ি, তাহলেই বোঝা যাবে। জাতিসংঘ মহাসচিব এবং এর অন্য কর্তা ব্যক্তিরা সহ সারা বিশ্ব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছে। তাদের নিয়ে ডয়চে ভেলের নেতিবাচক প্রতিবেদন অন্তঃসার শূন্য, দেশ বিরোধী। এখানেই আছে, যতই মুখে বলুন না কেন, টনক নড়ে গেছে। এবং একটা সূত্র জানিয়েছে এখন থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের শান্তিরক্ষা কার্যক্রমে পাঠানোর আগে তাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার ক্ষুণ্ণের কোনো অভিযোগ আছে কিনা তা যাচাই করা শুরু হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তার মানে আমরা ধরে নিতে পারি, আমরা বুঝে নিতে পারি ডয়চে ভেলের যে ডকুমেন্টারি, সেটার কারণেই এখন এই 2 জন কর্মকর্তাকে ফেরত পাঠানো
হলো, মানে পাঠাতে গিয়েও তাদের ইউনিটে ফেরত পাঠানো হলো, জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে পাঠানো গেল না। এর মধ্যে আরও অনেকের বক্তব্য আছে, আমি আর ওগুলোতে যাচ্ছি না, আমি ইন্টারপ্রিটেশনের জায়গাটা বলি। এর মানে কি এবার মহাবিপদ হয়ে গেল সরকারের? আমাদের সরকার বিরোধীদের মধ্যে এক ধরনের অ্যাটিটিউড আছে, আমরা ওভার হাইপ তৈরি করি, মানে এটার মানে জাতিসংঘে বাংলাদেশের সব নিষিদ্ধ হবে না, র্যাবেরও পুরো ঢালাওভাবে নিষিদ্ধ হবে, এখনই না, সেই সম্ভাবনা এখনও নেই। আমি ওই ডকুমেন্টারির একটা অংশ আমি রেফার করব পরের দিকে, কেন আসলে শান্তিরক্ষীতে বাংলাদেশ আরও লম্বা সময় থাকবে, যদিও তার অংশগ্রহণের পরিমাণ কমছে। আমি এটা নিয়েও একটা ভিডিও করে দেখিয়েছিলাম, 1 থেকে 3-এ চলে গিয়েছিল, সম্প্রতি আমি আবার দেখলাম বাংলাদেশ এখন 2-এ আছে, যদিও বলা হয় সর্বোচ্চ, না 20 সালের পর থেকে বাংলাদেশ আর 1-এ কখনো ছিল না। যাই হোক, ইম্প্যাক্ট কি খেয়াল করে যে 2 জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে বলে মনে হচ্ছে গুরুতর মানবাধিকার লঙ্ঘন, এর মধ্যে বিচার বহির্ভূত হত্যা, গুম, হেফাজতে নির্যাতন, ইভেন মানুষকে মিথ্যা মামলা, হয়রানি, সবই গুরুতর মানবাধিকার লঙ্ঘন। সুতরাং এক্সট্রাজুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম যদি বন্ধও হয়ে যায়, তারপরও আসলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এই বাহিনীগুলোকে দিয়ে হয়। সমস্যাটা তাহলে কি দাঁড়ালো? আপনি 2 জনকে যখন পাঠাচ্ছেন না, এই তথ্যটা জানা হয়েছে, এখন আপনি জাতিসংঘে পাঠালেন না, কিন্তু এই 2 জনের বিরুদ্ধে আপনি কি কোনো তদন্ত করছেন? আপনি কি সেটা অনুযায়ী কোনো ব্যবস্থা নিচ্ছেন? তদন্ত মানে এই না যে তারা 2 জন সত্যিকার অর্থেই অপরাধী, জেনুইন একটা বিশ্বাসযোগ্য সিরিয়াস তদন্ত কি তাদের বিরুদ্ধে হচ্ছে, সেটাকে আবার ভিজিবল করতে হবে। এই যদি প্রশ্ন আসে, তাহলে পাল্টা প্রশ্ন, এই এলিট ফোর্সে আরও যারা কাজ করেছে, এটা শুধু সেনাবাহিনী না, এর মধ্যে বিভিন্ন বাহিনী থেকে, এমনকি পুলিশ বাহিনী প্রধানত, তার সাথে আরও বিভিন্ন সামরিক বাহিনী থেকে, আমাদের সশস্ত্র বাহিনী থেকে আসে, তাদের ক্ষেত্রে কি তদন্ত করা হচ্ছে? হলে ফলাফল কি? এরকম নানান নতুন নতুন তথ্য চাওয়া শুরু হবে, নিশ্চিতভাবেই হবে। আর এটা শুধু কি র্যাব? এখন পাল্টা প্রশ্ন, র্যাব নিয়ে এই ডকুমেন্টারিটা হয়েছে, কিন্তু বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের সাথে র্যাব যদিও পুলিশের অধীনে একটা এলিট ফোর্স, কিন্তু সনাতন যে পুলিশ, সেই সনাতন পুলিশও প্রচুর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই পুলিশ গুম করেছে, সেই পুলিশের বিরুদ্ধে হেফাজতে নির্যাতনের এন্তার অভিযোগ আছে। আজ আমি যখন কথা বলছি তখনও কেউ না কেউ এই দেশে পুলিশের কাস্টাডিতে টর্চার হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন কোনো দেশ সফর করে আসেন, তিনি চমৎকার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। আমার জানি আওয়ামী লীগের বেশ গর্ব আছে যে উনি সরাসরি সংবাদ কর্মীদের সঙ্গে মুখোমুখি হন এবং সংবাদ কর্মীরা তাকে প্রশ্ন করার সুযোগ পায়। অবশ্য সংবাদ কর্মীরা যারা বসেন তারা একই মুখ বারবারই দেখি, 15 বছর ধরে দেখছি, এবং তারা কি প্রশ্ন করবেন মোটামুটি প্রধানমন্ত্রী যেমন জানেন, আমরাও দর্শকরা যারা নিয়মিত ফলো করি আমরা জানি। আমি প্রধানমন্ত্রীর কথা একটু সরিয়ে রেখে আমি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর একটা উক্তি দিয়ে শুরু করি। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে বাংলাদেশ, আমি যদি ওনাকে প্রশ্ন করি যে এই যে অল্প সময়ের ব্যবধানে প্রধানমন্ত্রী দুবার ভারত সফর করলেন, তার আগেও তিনি তার বিভিন্ন মেয়াদে ভারতে বারবার গেছেন, সফর করেছেন, ভারতের প্রধানমন্ত্রীও বাংলাদেশে এসেছিলেন, আমি একটু যদি জিজ্ঞেস করি বাংলাদেশের অর্জন কি? শাদাব আকবর উত্তর দেওয়ার আগে আমি ওনার দলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কি উত্তর দিয়েছেন একটু দেখি। বাংলাদেশ ও ভারতের ভালো সম্পর্কের ফলে উভয় দেশের কি অর্জন হয়েছে এই বিষয়ে গবেষণার আহ্বান জানিয়ে মোমেন সাহেব বলেন, অনেকে বলবেন আমাদের কিচ্ছু অর্জন নাই, আমাদের দেশ থেকে কয়েক লাখ লোক ভারতে সহজে যাচ্ছে চিকিৎসার জন্য, সহজে যাচ্ছে বাজার টাজার করার জন্য, এটাই তো বড় অর্জন। যদি সম্পর্ক খারাপ থাকতো তাহলে কিন্তু খবর ছিল। প্রত্যেকটা লাইন খুব গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য এবং বাজার টাজারের বিষয় একটু সরিয়ে রেখে বলি, ভারতের সাথে যদি সম্পর্ক খারাপ হতো তাহলে খবর ছিল। দ্যাট ইজ দ্য main line I would rather say for আওয়ামী লীগ, বিকজ আমরা দেখলাম যে 2024-এর নির্বাচনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এট দ্য সেম টাইম আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী বললেন 2014, 18 এবং 24-এ ভারত পাশে ছিল বলেই সরকারের পক্ষে সম্ভব হয়েছে 3টি নির্বাচন পার করবার। আমরা দেখেছি নির্বাচনের আগে আগে বলা হয়েছে দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আছে, বলা হয়েছে আমেরিকা দিল্লিকে দরকার, দিল্লির আমেরিকাকে দরকার, বলা হয়েছে পিটার হাসের মুরব্বীদের সঙ্গে তলে তলে দিল্লির আপোষ হয়ে গেছে। 2+2 বৈঠকের পরে
আজকে মির্জা আব্বাস যে কথাটি বলছিলেন সেখানে আমি আরেকটু যুক্ত করতে চাই। 2+2 বৈঠকের পরে আমরা দেখলাম যে সকল পরিস্থিতি যেন পাল্টে গেল এবং পিটার হাসের মুরব্বীদের সঙ্গে সত্যি সত্যি তলে তলে যে আপোষ হয়েছে এই কথাগুলো আমরা মোটামুটি সবাই জানি কি হয়েছিল। দ্বিধা নাই। মির্জা ফখরুল যেমন করে আজকে সংবাদ সম্মেলনে বললেন আমাদের অ্যাচিভমেন্ট জিরো, আসলে তাই ইজ ইট? শুধু জিরো না, 0+0+0+0 ইজ ইকুয়াল টু 0। গত 15 বছর ধরে শূন্যের সাথে শূন্য ক্রমাগত যোগ হতে হতে দুটো অশ্বডিম্ব, বিরাট বিরাট দুটো শূন্য বসেছে। কেন? আমি আপনাকে ক্লিয়ার করে বলছি। আমরা 1972 সালে নৌ ট্রানজিট দিয়েছিলাম, তখন আওয়ামী লীগের সরকার ছিল। 2010 সালে আমরা সড়ক দিয়েছিলাম, তখন আওয়ামী লীগের সরকার। 2018 সালে আমরা চট্টগ্রাম এবং মোংলা পোর্ট ব্যবহার করার অনুমতি দিয়েছি। 2024 নির্বাচনের পরপরই আমরা ভারতকে রেল ট্রানজিট দিচ্ছি। এবং মজার বিষয়টা কি দেখেন, প্রতিবারই কিন্তু ঠিক নির্বাচনের পরপর। খেলাটা একটু মজার না? 1972 ঠিক স্বাধীনতার পরপর, তারপরে 2010 ঠিক 9 সালের নির্বাচনের পরপর, 2018 ঠিক নির্বাচনের সময়টি, এবং 24-এ গিয়ে আমরা রেল দিলাম, তখনও ঠিক নির্বাচন। অর্থাৎ ঠিক আরো এক মনে মিনিট। হয় তুমি আমাকে রেখেছো তাই তোমায় দিচ্ছি, বিষয়টি একেবারে এক হাতে নেওয়া এক হাতে দেওয়ার মতন, তেমনটি মনে হয় না? এক। দুই হচ্ছে, আমি শেষ করি, রেল ট্রানজিটের ব্যাপারে খুব চমৎকার। আমাদের 1976 এবং 1988, ইফ আই এম নট রং, দুটো চুক্তি হয়েছিল নেপালের সঙ্গে, ভুটানের সঙ্গে। ভারতের ঠিক আপনি যেটি বলছিলেন 21 কিলোমিটার হয়তো ভারতের রাস্তা আমাদের ব্যবহার করতে হতো, সেটুকুও ভারত দেয় নাই। আমাদের ভুলে গেলে চলবে না যে এই যে রেল ট্রানজিট আমরা দিচ্ছি, এই চুক্তিটি বা এই এমওইউটি, আমি জানি আমার ভাই এখনই বলবেন এটি চুক্তি নয়, এমওইউ, এর আগেও যে চুক্তিগুলো হয়েছে তার একটাও কি সংসদে পেশ করা হয়েছে? যদিও সাংবিধানিক বাধ্যবাধকতা আছে চুক্তিগুলো, বিদেশি চুক্তিগুলো সংসদে পেশ করবার, কোন রকম কোনো চুক্তি সংসদে আসেনি। এবং যে এই কারণে যেটা হয়েছে, একটা বিরাট ধোঁয়াশা রয়ে গেছে, আসলে কি দিচ্ছি আমরা, কতটুকু দিচ্ছি, এর বিনিময়ে আমরা কি পাবো। তার কারণ এই জন্য বলছি যে 2010 সালে যখন সড়ক ট্রানজিট আমরা দিলাম, তখন তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন যে র্যাব বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এটাকে তৈরি করা হয়েছে মূলত বাংলাদেশের যে দুর্দর্শ যে অপরাধ যেগুলো আছে সেগুলোকে খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনা। বেশ কিছু কার্যকলাপ শুরু থেকেই কিন্তু র্যাব করে এসেছিল। পরবর্তীতে র্যাবও একটা বিতর্কের মধ্যে জড়িয়ে যায়। দেখা যায় যে কিলিং, মার্ডার, যে তারপর ক্রসফায়ার, বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে দেখা যায় যে গুমটুম অনেক কিছুর সাথে কিন্তু জড়িয়ে যায় র্যাবের নাম, যার কারণে 2021 সালের ডিসেম্বরের 10 তারিখ সম্ভবত তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়, তাদের র্যাবের 7 কর্মকর্তা এবং র্যাব সহকারী সম্ভবত। তো এখন আবার শোনা যাচ্ছে যে র্যাবের ভেতরে যারাই যেখান থেকে আসছে যেখান থেকে হোক, তাদেরকে নাকি দুজনকে ইতিমধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের শান্তি কমিশনে কিন্তু এখানে নিষিদ্ধ করা হয়েছে। আর যা বাকি নাকি তাদের উপরও পড়তে পারে। তো এই বিষয়ে কথা বলছে সাকিব ভাই, জাহিদ স্যারের কথা বলছে। তার সাথে সাথে আরেকটা বিষয় যেটা, এই রুবিন ফারহানও অনেকগুলো তথ্য দিয়েছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।